যে সকল সদস্য এই হত্যাকাণ্ডে ভিকটিম হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা পর্যন্ত অত্যন্ত ব্যথিত, মর্মাহত অবস্থায় অধীর আগ্রহে তারা কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন বিচারের আশায়। কবে বিচার হবে? আদৌ কি বিচার হবে নাকি হবে না? তবে এটা নিশ্চিত যে হাসিনার আমলে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা আমরা সবাই জানতাম। সেনাবাহিনীর যারা ছিলেন তারাও জানতেন, রাজনীতিক মহলের সবাই জানতেন, কারণ হাসিনা নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই যে পিলখানার একটা নারকীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ভারত হাসিনাকে দিয়ে এটা ঘটিয়েছিল। এবং এই হত্যাকাণ্ডের যে মামলা আগে হয়েছে, ওই মামলাগুলোতে যাদেরকে আসামি করা হয়েছে, যাদেরকে আসামি বানানো হয়েছে, এদের অধিকাংশ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলায় এদেরকে অভিযুক্ত করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে যদি কোনো মামলা হয়, অলরেডি সেই ভিকটিম পরিবারের সদস্যরা মামলা করেছে। গতদিন আমি শুনলাম যে তারা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করেছে মামলা নেওয়ার জন্য। এসব মামলায় 1 নম্বর আসামি হবেন খুনি হাসিনা, আর 2 নম্বর আসামি হবেন ওবায়দুল কাদের, 3 নম্বর আসামি হবেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তারপরে সোহেল তাজ, তিনিও এই পিলখানা হত্যাকাণ্ডের আসামি হবেন। সে নিজেকে এখন সাধু বাবা সাজার চেষ্টা করছে। সোহেল তাজের ভূমিকা আমরা জানি, সেই বিডিআর হত্যাকাণ্ডে সে কি করেছে। সুতরাং তাকেও এই হত্যাকাণ্ডের যে মামলা হবে বা চলছে কার্যক্রম, এখানে অভিযুক্ত করতে হবে, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের প্রত্যাশা ছিল, বিশ্বাস ছিল, এই সরকার প্রথম চেয়ারে বসেই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু একটি তদন্তে তিনি একটা কমিশন গঠন করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, 4টি মাস পেরিয়ে গেলেও এই সরকার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কেন জানি মাথায় ঘামাচ্ছে না। আমরা একাধিকবার সরকারকে বলেছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, তারাও এই বিষয়ে খুব একটা আগ্রহ অতীতে দেখায় নাই। কেন দেখায় নাই সে বিষয়ে আপনারা সবাই জানেন, আমরা সে বিষয়ে বলতে চাই না। যখন আমরা তাদের এই অনাগ্রহ, নমনীয়তা দেখলাম, তখনই বুঝলাম যে এরা আসলে সোজা আঙ্গুলে কাজ করবে না, কিংবা সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তখন আমরাও একটু আঙ্গুল বাঁকা করা শুরু করলাম। আপনারা জানেন যে বিডিআরের ভাইদের নিয়ে, ওই পিলখানায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আমরা কিন্তু ধারাবাহিক কর্মসূচি চালিয়ে গেছি। আমরা ধারাবাহিক মিটিং মিছিল করেছি, প্রোগ্রাম করেছি, বিক্ষোভ করেছি তাদের সদস্যদের নিয়ে। এবং সর্বশেষ গত বৃহস্পতিবার আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের সাথে বৈঠক করলাম সচিবালয়ে। তার সাথে মিটিং করে তিনি প্রথমেই বললেন, এটা নিয়ে আমরা কাজ করছি। আমি বললাম, কি কাজ করছেন? জনগণ যেটি চায়, জনগণের যেটি প্রত্যাশা, আপনারা সেভাবে করছেন কিনা। তিনি বললেন, এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, এ বিষয়ে হাইকোর্টের একটা রায় আছে, যে হাইকোর্ট এখানে নাকি কমিটি করার বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছে, বা এরকম একটা তারা কমিটি, মানে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি। তখন আমি স্পষ্ট করে বললাম যে আপনি যদি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশন বাদে ভিন্ন কোনো কায়দায় কোনো তদন্ত কমিটি করেন, আমরা সেই কমিটি ছুঁড়ে ফেলে দেব একবারই। সেই কমিটি আমরা তো মানবই না, দেশের মানুষ পর্যন্ত মানবে না। আমরা তখন সেই কমিটির লিস্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা এটা নিয়ে বিক্ষোভ করব। তারপরে তিনি আমাদের এই কনসার্ন নিয়ে তিনি তখন বললেন, আমি তাহলে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলি, কিভাবে একটা কমিশন গঠন করা যায়, আমরা এই বিষয়ে আগাবো। উনাকে ধন্যবাদ জানিয়ে আমি একটি উনাকে স্মারকলিপি প্রদান করলাম, 3 দফা প্রস্তাবনার আলোকে একটি স্মারকলিপি। আমি যদি স্মারকলিপিটা আপনাদের দেখাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আজকে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন। তবে এখানে যাদেরকে রাখা হয়েছে আমরা আসলে স্যাটিসফাইড নন, আমরা সন্তুষ্ট নই। এ কারণে আমরা যেভাবে চেয়েছিলাম, এটা শুধু আমাদের চাওয়া না, এটা বাংলাদেশের 18 কোটি জনগণের চাওয়া, বিডিআরের সদস্যদের চাওয়া, সেনাবাহিনীর চাওয়া, রাজনৈতিক দলগুলোর চাওয়া ঠিক আমাদের মতোই ছিল। এই যে দেখেন, এই যে স্মারকলিপিটি আমি যদি একটু দেখাই আপনাদের, মোবাইল থেকে দেখাচ্ছি, কপিটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এখানে আমি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা হাতে দিয়েছি, এখানে আমরা 3টা প্রপোজাল ওনাকে দিয়েছিলাম। প্রথম প্রস্তাবনাটা হচ্ছে, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে
পূর্ববর্তী সকল কমিশন বাতিল করতে হবে, মানে আগে যে সকল তদন্ত কমিশন করা হয়েছিল হাসিনার আমলে সবগুলো বাতিল করতে হবে। এরপরে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। এই কমিশন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত ও গেজেটভুক্ত হতে হবে। এই জাতীয় তদন্ত কমিশন যদি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত না হয়, তাহলে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো কমিশন গঠন করলে এই কমিশন ফলপ্রসূ রেজাল্ট দিতে পারবে না। কারণ এই কমিশনের হিম্মতই থাকবে না ওই আর্মির প্রধানকে জেরা করার। থাকবে? আপনি বলেন তো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো কমিশন হলে এই কমিশন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জেরা করার হিম্মত কতটুকু রাখবে? কারণ তার আন্ডারে কমিশন। এই জন্যই আমরা বলেছি যে এটা যেন কমিশন করলে হবে না, এটাকে একটা জাতীয় কমিশনের রূপ দিতে হবে। এই জন্য এটা একমাত্র প্রেসিডেন্ট কর্তৃক গেজেটেড হতে হবে। তাহলে এই কমিশন আর্মির প্রধান বলেন, যে কোনো ব্যক্তিকে, ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা চিফ অ্যাডভাইজার, তাকেও যদি জেরা করতে হয় তারা করবে। এরকম পাওয়ারফুল একটা কমিশন করা দরকার ছিল, কিন্তু কি করেছে বিস্তারিত আমরা এখনো জানতে পারি নাই। তারপরে আমরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সাবেক বিচারপতিকে প্রধান করতে হবে। তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম প্রধান করা হয়েছে এই কমিশনের সাবেক বিডিআর এর সাবেক প্রধান ওই LM ফজলুর রহমান সাহেবকে। যাই হোক, তিনিও ভালো মানুষ, তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এরপরে তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, এরকম নাকি নিয়ে 7 জন। এটা কেমন হলো? আমরা বলেছিলাম কি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন প্রধান হবেন, বিডিআর এর সাবেক প্রধান হতে পারে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে 1-2 জনকে নেবেন। একজন মানবাধিকার কর্মীকে রাখতে হবে, কারণ এখানে একটা প্রচন্ড রকম হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডে। এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে আনতে হবে না? তো এটি প্রুফ করার জন্য, তুলে আনার জন্য একজন হিউম্যান রাইটস ওয়ার্কার দরকার ছিল, তারা রাখা নাই। তারপরে আমরা বললাম এখানে একটা গণহত্যা সংঘটিত হয়েছে, কারণ 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে অল্প সময়। ইটস অ্যাবসলিউটলি একটা গণহত্যা। এই গণহত্যা প্রমাণ করার জন্য একজন গণহত্যা এক্সপার্ট, ইন্টারন্যাশনালি অনেক আছে গণহত্যা এক্সপার্ট, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তাদেরকে রাখা যাইতো একজন, তারা রাখে নাই। যাই হোক, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয় নাই। তারপরেও যদি তারা কমিশন করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এখন দেখার বিষয় এই কমিশন আসলে গেজেট কারা করে বা কাদের আন্ডারে এই কমিশন হয়। যদি এই কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হয়, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি এই কমিশন হবে একটা মেরুদণ্ডহীন কমিশন, মাজা ভাঙ্গা কমিশন। এই কমিশনের ফলাফল হবে 0, একবারে 0। আর এই কমিশন যদি হয় রাষ্ট্রপতি কর্তৃক গেজেটেড বা প্রেসিডেন্ট কর্তৃক গেজেটেড, তাহলে এটা একটা শক্তিশালী কমিশন হবে এবং এই কমিশন আশা করি ফলপ্রসূ রেজাল্ট দিতে পারবে। এর বাইরে একবারেই 0। কারণ আপনি একটা মিনিস্ট্রির আন্ডারে এরকম একটা ভয়াবহ হত্যাকাণ্ডের তদন্ত কেমনে করতে চান? এমন তো হতে পারে যার আন্ডারে এই কমিশন হচ্ছে, যদি ওই মন্ত্রণালয়ের আন্ডারে হয়, ওই মন্ত্রণালয় নিজেও জড়িত হতে পারে না? তাহলে যে জড়িত তার আন্ডারে আপনি একটা কমিশন করলেন বা কমিটি করলেন, হাস্যকর, একবারে হাস্যকর। এই জন্যই বলেছি এটা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গেজেটেড হতে হবে, গেজেটভুক্ত হতে হবে। এর বাইরে অন্য কোনো কায়দায়, অন্য কোনো পন্থায় যদি গেজেটেড হয়, গেজেটভুক্ত হয়, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই কমিশন কোনো রেজাল্ট আমাদের দিতে পারবে না, কোনো রেজাল্ট দিতে পারবে না, রেজাল্ট 0। আমি একটু পড়ে শোনাই আপনাদের কমিটিতে কাদেরকে রাখা হয়েছে। জিনিসটা হাস্যকর লাগছে আমার কাছে। কেন এরকম হবে? দেখেন, কমিটির প্রধান করা হয়েছে মেজর জেনারেল ফজলুর রহমান, তৎকালীন বিডিআর এর প্রধান। তাকে নিয়ে খুব একটা আপত্তি কারোই নেই, ভালো মানুষ। এরপরে দেখেন 2 জন আর্মি অফিসার। আর্মি অফিসার কারা? নাম আমাদের জানতে হবে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন সিভিল সার্ভিস, একজন পুলিশের কর্মকর্তা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন, এই 2 জনের প্রয়োজন ছিল না, একজন নিলেই হইতো। ইউনিভার্সিটি টিচারদের মধ্যে থেকে একজন। এখানে আরেকজন, সবচাইতে জরুরি যেটা, একজন মানবাধিকার সংগঠন থেকে নেওয়া দরকার ছিল। কারণ এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রমাণ করা অতীব জরুরি। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। আমাদের এই পিলখানায় যে ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড
ভেঙে দেওয়ার জন্য তারা আমাদের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এটা যে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এখানে ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন, এটা ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠা করা দরকার, স্টাবলিশ করা দরকার। এই জন্যই আমরা বলেছিলাম যে একজন মানবাধিকার এক্সপার্টকে রাখেন। বাংলাদেশে না থাকলে বাইরে থেকে হায়ার করেন, হাজার হাজার আছে, চাইলেই পাঠিয়ে দিবে। জাতিসংঘের কাছে যদি আমরা অ্যাপ্রোচ করি, চাই 2 দিনের মধ্যে তারা পাঠিয়ে দিবে বাংলাদেশে একজন মানবাধিকার এক্সপার্টকে। তারা তো মুখিয়ে আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের পাশে আমাদের সাথে কাজ করার জন্য, দেশকে সহযোগিতা করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য মুখিয়ে আছে, তাকিয়ে আছে যে বাংলাদেশ খালি চাপ, খালি বলুক আমরা চলে আসবো। এরা কেন চাচ্ছে না, কেন করতেছে না? এই জায়গায় আমাদের মেইন আপত্তিটা। চাইলেই হয়, তারা চায় না। তো যাই হোক বন্ধুগণ, আমরা কথা বাড়াতে চাই না। আমাদের বক্তব্য একটাই, পরিষ্কার বক্তব্য একবারই, যে এই হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের ছল চাতুরি ভনিতা করার চেষ্টা করলে কারো রক্ষা হবে না। আমরা যেহেতু এই ভিকটিম পরিবারগুলোকে নিয়ে মাঠে নেমেছি, ইনশাআল্লাহ এর চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। গতদিনের একটা ঘটনা আমার চোখে পানি চলে আসছে। আমাদের সাথে মেজর শহীদ তানভীর হায়দারের স্ত্রী ছিলেন। আমি নিজেও জানতাম না এই ঘটনা। ওই দিন প্রথম জানলাম, উপদেষ্টার সামনে স্বরাষ্ট্র প্রধান বললেন আমি আমার স্বামীর লাশটা ফিরে পেতে চাই। তিনি তার স্বামীর লাশ আজও পান নাই। মেজর তানভীর হায়দার যে শহীদ হয়েছেন পিলখানায়, তার লাশ আজও পান নাই তার স্ত্রী। 15 বছর হয়ে গেল, তার লাশটা পর্যন্ত তার স্ত্রী পায় নাই। আর এরকম একটা ভয়াবহ নারকীয় ঘটনাকে ধামাচাপা দেওয়া আর এটাকে নিয়ে গড়িমসি করা, রক্ত মাথায় উঠে যায়, আমাদের রক্ত মাথায় উঠে যায় রীতিমতো। সুতরাং সেই জায়গা থেকে একবারেই পরিষ্কার বক্তব্য আমাদের, এটা নিয়ে কোনো ধরনের টাল বাহানা, এটা নিয়ে কোনো ধরনের ছলচাতুরি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেবো না আমরা, ইনশাআল্লাহ। যাই হোক, তারা যেহেতু উদ্যোগ নিয়েছেন, আমরা একটু অপেক্ষা করি, দেখি তারা কতটুকু আগায় সামনে। না হলে আমরা আছি, আমাদের সাথে বিডিআরের সদস্যরা আছেন, যারা ভিকটিম তাদের পরিবারবর্গ আছেন, ইনশাআল্লাহ দেশের মানুষ আছেন, সবাইকে নিয়ে আমরা এই ঘটনার চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত থাকবো। ধন্যবাদ।